আচ্ছা, বিজ্ঞাপন কি শুধু কোনো পণ্য বিক্রি করে, নাকি আমাদের চিন্তাভাবনা, আমাদের বিশ্বাস সবকিছুকেই একটু একটু করে গড়ে তোলে? চলুন আজ আমরা বিজ্ঞাপন আর লিঙ্গ সমতার এই জটিল সম্পর্কের গভীরে গিয়ে দেখি। একটু ভেবে দেখুন তো, টিভির পর্দায়, রাস্তায় চলতে ফিরতে কিংবা হাতে থাকা স্মার্টফোনে। হ্যাঁ, বিজ্ঞাপন এখন আক্ষরিক অর্থে সব জায়গায়। এটা আমাদের সংস্কৃতির এমন এক অংশ হয়ে গেছে যেখান থেকে পালানোর সত্যি বলতে কোনো উপায়ই নেই। কিন্তু এখানে একটা বিরাট প্রশ্ন চলে আসে, বিজ্ঞাপন কি শুধুই একটা আয়না যা আমাদের সমাজকে যেমন আছে ঠিক তেমনই দেখায়, নাকি এটা আসলে একটা হাতুড়ির মতো যা দিয়ে আমাদের সমাজকে একটা নির্দিষ্ট ছাঁচে পিটিয়ে পিটিয়ে গড়া হয়? চলুন এই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক। ব্যাপারটা হলো, বিজ্ঞাপনের একটা লুকানো কিন্তু অসম্ভব শক্তি আছে। এটা আপনাকে শুধু শ্যাম্পু বা সাবান বিক্রি করছে না, না, এটা বিক্রি করছে ধারণা। আমাদের মনের গভীরে অবচেতনে গেঁথে দিচ্ছে কোন জিনিসটা কাঙ্ক্ষত আর কোন জীবনযাত্রাটা স্বাভাবিক। এই যেমন ধরুন তাত্ত্বিক ডেভিড গন্টলেটের কথা। উনি বলছেন, মিডিয়া আর বিশেষ করে বিজ্ঞাপন আমাদের জন্য রোল মডেল তৈরি করে দেয়। এই রোল মডেলগুলো দেখেই কিন্তু আমরা আমাদের নিজেদের পরিচয়টা গড়ে তুলি। মানে আমরা কে বা কেমন হতে চাই সেই ধারণাটা বিজ্ঞাপন থেকেই পাই। কিন্তু সমস্যাটা হলো, ঐতিহাসিকভাবে বিজ্ঞাপন এই রোল মডেলগুলো তৈরি করতে গিয়ে একটা পুরনো ফাঁদে পা দিয়েছে। আর সেই ফাঁদটা হলো ক্ষতিকর লিঙ্গীয় স্টিরিওটাইপ বা গতানুগতিক ধারণা। চলুন দেখি কিভাবে এই ফাঁদটা কাজ করে। এই ফাঁদটা বুঝতে হলে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে কথা বলতে হবে। সেটা হলো মেল গেজ। তাত্ত্বিক লরা মালভি এই টার্মটা প্রথম ব্যবহার করেন। উনি দেখিয়েছেন কিভাবে প্রায় সব সময় মিডিয়ায় নারীকে দেখানো হয় একজন পুরুষের চোখ দিয়ে, তার দৃষ্টিকোণ থেকে। এর ফলে কি হয়, নারী আর একজন সম্পূর্ণ মানুষ থাকে না, সে হয়ে ওঠে পুরুষের আনন্দের একটা বস্তু। তো এই মেল গেজের কয়েকটা মূল উপাদান আছে। প্রথমত, এখানে দেখার মধ্যে একটা আনন্দ আছে ঠিকই, কিন্তু এর পেছনে একটা ক্ষমতার খেলাও কাজ করছে। পুরুষ দর্শক হলো অ্যাক্টিভ বা সক্রিয়, মানে সে দেখছে, আর নারী হলো প্যাসিভ বা নিষ্ক্রিয়, তাকে দেখা হচ্ছে। শেষ পর্যন্ত এর মানে কি দাঁড়ায়? নারীর প্রধান কাজই যেন হয়ে যায় পুরুষের চোখের জন্য নিজেকে একটা আকর্ষণীয় বস্তু হিসেবে উপস্থাপন করা। লরা মালভি নিজেই পুরো বিষয়টাকে একটা অসাধারণ লাইনে বলেছেন। নারীর ভূমিকা হল টু বি লুকড অ্যাটনেস, মানে তার অস্তিত্বের মূল উদ্দেশ্যই যেন হয়ে ওঠে দেখার বস্তু হয়ে থাকা। ভাবুন তো একবার, কি শক্তিশালী একটা কথা! এই একটা বাক্যেই যেন পুরো তত্ত্বটার সারমর্ম লুকিয়ে আছে। আরেকজন সমাজবিজ্ঞানী আরভিং গফম্যান আরও গভীরে গিয়ে দেখিয়েছেন বিজ্ঞাপন কিভাবে খুব ছোট ছোট, প্রায় চোখে পড়ে না এমন আচরণের মাধ্যমে এই ক্ষমতার খেলাটাকে আমাদের কাছে স্বাভাবিক করে তোলে। যেমন ধরুন, পুরুষকে সবসময় দেখানো হবে একজন কর্মকর্তা বা সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে, আর নারী, সে হবে তার সহকারী, নিষ্ক্রিয়। পুরুষের হাত ধরা হবে শক্ত করে, যা ক্ষমতার নিয়ন্ত্রণ বোঝায়, আর নারীর স্পর্শ, সেটা হবে হালকা, আলতো, যেন একটা অলংকারের মতো। এরকম ছোট ছোট জিনিসগুলোই একসাথে মিলে একটা বিশাল অদৃশ্য দেওয়াল তৈরি করে। আর ভাববেন না যে এগুলো শুধু বাইরের দেশের তত্ত্ব। আমাদের দেশে বিজ্ঞাপনগুলোতেও এই জিনিসগুলো একদম পরিষ্কার। ওই যে রাঁধুনি মশলার বিজ্ঞাপনটা মনে আছে? একজন কর্মজীবী নারী, তার হাজারটা টেনশনের মধ্যে সবচেয়ে বড় টেনশন হলো ছেলের জন্য রান্না করতে না পারা। এটাকেই বলে ডাবল বার্ডেন। মানে বাইরে কাজ করো, আবার ঘরের দায়িত্বও তোমার। আর তারপর স্বামী এসে মশলার প্যাকেট দিয়ে সমস্যা সমাধান করে দিল, যেন সেই ত্রাণকর্তা। আর ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনগুলোর কথা তো বাদই দিলাম। ওগুলো তো সরাসরিই বলে দেয় যে একজন নারীর মূল্য আর সাফল্য নির্ভর করে তার গায়ের রঙের ওপর। কিন্তু ভালো খবর হলো, বিজ্ঞাপনের গল্পটা কিন্তু এখানে থেমে নেই। সময় বদলেছে, আর ইদানিং আমরা বিজ্ঞাপনে এক নতুন ধরনের নারীকে দেখতে পাচ্ছি। এমন একজন নারী যেই পুরনো সব ছাঁচগুলোকে সপাটে ভাঙছে। এই নতুন ধারার একটা বেশ চালু নামও আছে, ফেমেভ্রেটাইজিং। নামটা এসেছে দুটো শব্দ থেকে, ফেমিনিজম আর অ্যাডভার্টাইজিং। সোজা কথায় এটা এমন একটা বিজ্ঞাপন কৌশল যেখানে নারীবাদী বার্তা আর ছবি ব্যবহার করে নারীর ক্ষমতায়নের কথা বলা হয়। তো এই ফেমভার্টাইজিং আসলে কি করে? তাত্ত্বিকদের ভাষায় এটা কাউন্টার টাইপ তৈরি করে।
স্টিরিওটাইপ মানে যদি হয় গতানুগতিক ধারণা, তাহলে কাউন্টার টাইপ হলো ঠিক তার উল্টো। মানে এমন কিছু আধুনিক প্রগতিশীল ছবি তুলে ধরা যা ওই পুরনো ধারণাগুলোকে শুধু ধাক্কাই দেয় না, বরং সময়ের সাথে সাথে একেবারে বদলে ফেলার চেষ্টা করে। এই ব্যাপারটা বোঝার জন্য দুটো বিজ্ঞাপনের তুলনা করলেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে ভাবুন সেই রাঁধুনি বিজ্ঞাপনের কথা, একজন দুশ্চিন্তাগ্রস্ত স্বামীর উপর নির্ভরশীল গৃহিণী। আর ঠিক তার বিপরীতে ভাবুন তাজা চায়ের বিজ্ঞাপনের কথা, একজন আত্মবিশ্বাসী প্রফেশনাল নারী যিনি মাথা ঠান্ডা রেখে পুরো পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখছেন। দেখুন কি দারুণ একটা পরিবর্তন! এটাই হলো স্টিরিওটাইপ থেকে কাউন্টার টাইপের দিকে যাত্রা। এরকম উদাহরণ কিন্তু এখন আরও অনেক আছে। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপন দেখুন, যেটা পিরিয়ডের মতো একটা ট্যাবু নিয়ে সরাসরি কথা বলছে, বডি পজিটিভিটির কথা বলছে। কিংবা বাংলাদেশ সেনাবাহিনীর বিজ্ঞাপন, যেখানে নারীদের দেখানো হচ্ছে সক্রিয় নেতৃত্বের ভূমিকায়। নারী দুর্বল এই ধারণাটাকে একেবারে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। এমনকি প্রাণ অ্যাটমগামের মতো একটা সাধারণ চুইংগামের বিজ্ঞাপনও ইভটিজিংয়ের মতো একটা সিরিয়াস সামাজিক সমস্যা নিয়ে কথা বলতে দ্বিধা করছে না। তার মানে কি আমরা ধরে নেব যে বিজ্ঞাপন এখন পুরোপুরি বদলে গেছে, এখন শুধুই নারীর ক্ষমতায়নের কথা বলে? না, ব্যাপারটা ঠিক অতটা সোজাসাপটা নয়। এই যে পরিবর্তন, এর পেছনেও কিন্তু একটা বড় বিতর্ক লুকিয়ে আছে। আর সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছে একটাই প্রশ্ন: এই যে আমরা বিজ্ঞাপনে ক্ষমতায়ন দেখছি, এটা কি সত্যিকারের ক্ষমতায়ন, নাকি এটা শুধুই কমোডিটি ফেমিনিজম? মানে নারীবাদকে একটা পণ্য বানিয়ে সেটাকে ব্যবহার করে নিজেদের জিনিসপত্র বিক্রি করার একটা নতুন কৌশল। এই দ্বিচারিতা বা স্ববিরোধিতাটা খুব পরিষ্কারভাবে বোঝা যায় যখন রিভাইভ ট্যালকম পাউডারের মতো একটা ব্র্যান্ড একদিকে নারীর স্বাধীনতার জয়গান গাইছে, আবার ঠিক সেই ব্র্যান্ডই পারফেক্ট ফেয়ারনেস লেখা পণ্য বিক্রি করছে। মানে একদিকে মুক্তির কথা, আরেকদিকে ফর্সা হওয়ার চাপ। এখান থেকেই বোঝা যায় পুরো ব্যাপারটা এখনও কতটা জটিল। তাহলে প্রশ্ন হলো, এত সব বিতর্কের পরেও কি কোনো পরিবর্তন হচ্ছে? আর যদি হয়, সেটা কিভাবে হচ্ছে? এখানেই আমাদের আরেকজন তাত্ত্বিক জুডিথ বাটলারের একটা দারুণ তত্ত্ব বুঝতে হবে। তত্ত্বটার নাম জেন্ডার পারফর্মেটিভিটি। শুনতে জটিল শোনালেও ব্যাপারটা বেশ সহজ। উনি বলছেন, আমাদের লিঙ্গ পরিচয়টা এমন কিছু না যা নিয়ে আমরা জন্মাই, বরং এটা একটা ভূমিকার মতো যা আমরা প্রতিদিন আমাদের বিভিন্ন কাজের মাধ্যমে অভিনয় করে চলি। এই অভিনয়ের ধারণাটা মাথায় রাখলে বিজ্ঞাপনের ভূমিকাটা পরিষ্কার হয়ে যায়। পুরনো দিনের বিজ্ঞাপনগুলো আমাদের হাতে একটা স্ক্রিপ্ট ধরিয়ে দিয়েছিল, যেখানে নারীর ভূমিকা ছিল শুধুই গৃহিণীর। আর এখনকার নতুন বিজ্ঞাপনগুলো, ওগুলো আমাদের হাতে একটা নতুন স্ক্রিপ্ট দিচ্ছে, যেখানে নারীর ভূমিকা হলো একজন পেশাদার, একজন নেতা, একজন আত্মবিশ্বাসী মানুষ। আর যখন আমরা এই নতুন স্ক্রিপ্টটা বারবার টিভিতে, ফোনে, বিলবোর্ডে দেখি, তখন এই নতুন আচরণটাই ধীরে ধীরে আমাদের কাছে স্বাভাবিক হয়ে ওঠে। তাহলে সব মিলিয়ে শেষ কথাটা কি দাঁড়ালো? বিজ্ঞাপন কি আসলেই কোনো পরিবর্তন আনছে? আমাদের বিশ্লেষণ বলছে উত্তরটা হলো হ্যাঁ, আনছে। হয়তো নিখুঁতভাবে না, কিন্তু অবশ্যই আনছে। এর পেছনে 3টে বড় কারণ আছে। 1 নম্বর, এটা সমাজে একটা আলোচনা তৈরি করছে। পুরনো আর নতুন বিজ্ঞাপন যখন একসাথে দেখা যায়, তখন আমরা পুরনো নিয়মগুলোকে প্রশ্ন করতে শিখি। 2 নম্বর, এটা নতুন প্রজন্মের জন্য নতুন শক্তিশালী রোল মডেল তৈরি করছে। আর 3 নম্বর, এবং সম্ভবত সবচেয়ে বাস্তব কারণটা হলো, এটা এখন ব্যবসায়িক দিক থেকেও লাভজনক। ক্ষমতায়নের গল্প এখন বাজারে বিক্রি হয়, তাই মার্কেটে বিজ্ঞাপনদাতাদের বাধ্য করছে পুরনো ধারণা থেকে সরে আসতে। সুতরাং এত সব বিতর্ক আর স্ববিরোধিতা সত্ত্বেও বিজ্ঞাপন কিন্তু সামাজিক পরিবর্তনের একটা বিশাল বড় চালিকা শক্তি হয়ে উঠছে। তাহলে এখন থেকে যখনই কোনো বিজ্ঞাপন চোখে পড়বে, একটু থেমে ভাবুন, বিজ্ঞাপনটা কোনো গল্প শোনাতে চাইছে? এটা কি সেই পুরনো কোনো ছাঁচকেই আরও মজবুত করছে, নাকি নতুন কোনো সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে? এই প্রশ্নটা কিন্তু ভাবার মতো।